সভাপতি, অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট তরাইলবাসী সবাই আমার সংগ্রামী সালাম এবং দরদি ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি এই জন্য যে এই কিশোরগঞ্জ তথা আজকের এই তরাইলে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আমি আমার দাদার একটি স্মৃতির কথা দিয়ে শুরু করি। 1913-14 সালের দিকে মৌলানা ভাসানী তখন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। আপনারা অনেকেই জানেন অনুশীলন এবং যুগান্তর সমিতি যেগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা বিপ্লবী রাজনৈতিক ধারাটা বহন করতেন, উনি সেই সময়ে এই কিশোরগঞ্জে এসেছিলেন। এখানকার জমিদারদের বিরুদ্ধে একটি অপারেশনের একটি প্রজেক্ট নিয়ে এসেছিলেন এখানে, অর্থাৎ সম্ভবত শোলাকিয়া ওই গ্রামের ওই এলাকার একটি বাড়িতে, যেখানে এই এলাকার জমিদার এবং জোরদার যারা এই দেশের সাধারণ কৃষকদের জমি বন্ধক রেখে জমির কাগজপত্র রেখে যারা তাদেরকে দাদন দিতেন কিংবা তাদেরকে অত্যাচার করতেন, তাদেরকে শোষণ করতেন, সেরকম একটি বাড়িতে উনি এসেছিলেন এবং ওই বাড়িতে পরিস্থিতিক্রমে ঘটনাক্রমে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো এই যে ব্রিটিশ বিরোধী এবং বিপ্লবী রাজনীতির একটি ছোঁয়া রয়েছে এই কিশোরগঞ্জে, এই আপনার এই ভাটি অঞ্চলে। আমাদের এই বাংলার জমির যদি আমরা ইতিহাস খুঁজি, আমরা যদি হিমালয় থেকে কক্সবাজার, হিমালয় থেকে বঙ্গোপসাগর, এই জমির আমাদের নিজস্ব একটি ইতিহাস রয়েছে, একটি ঐতিহ্য রয়েছে। আপনারা দেখবেন 47-এর দেশভাগের পর কিভাবে আমাদের নিজের ইতিহাসকে, আমাদের জাতিসত্তার যে নিজস্ব ইতিহাস সেখান থেকে আমাদেরকে বিস্তৃত করে রাখার চেষ্টা করা হয়েছে, আমাদের আত্মপরিচয়ের জায়গা থেকে আমাদেরকে বিস্তৃত করে রাখার চেষ্টা করা হয়েছে। এই ভূখণ্ডে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল, এখানে ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, এই পূর্ব বাংলার মুসলমান জনগোষ্ঠী সেই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। আমরা 47-এ একটি দেশ ভাগের নামে যা পেয়েছি, একে পোকায় খাওয়া একটা মানচিত্র পেয়েছি। আমাদের কথা ছিল যে 40-এর সেই লাহোর প্রস্তাবে কি কথা ছিল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলো নিয়ে স্টেটস কথাটা বলা ছিল, মানে অনেকগুলো রাষ্ট্র হতে পারত। আমরা সেখানে একটি ভাগ বাটোয়ারা, বানরের পিঠা ভাগের মতো একটি রাষ্ট্র পেয়েছি। সেখানে দেখেন ওই যে আমরা ফেনীতে একটা ছোট্ট একটা ইয়ার মতো গলার মতো একটা রেখে দেওয়া হয়েছে। এবং দেখেন আমাদের সিলেটের এক অংশ আমরা আমাদের মধ্যে আসেনি, আসামের এক অংশ আমাদের মধ্যে আসার কথা ছিল। যদি আমরা মুসলিম লীগ তখন ক্ষমতায় ছিল 47-এর ওই 46-এর নির্বাচনের ফলাফলের ভিত্তিতে, যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেও রাষ্ট্র ভাগ হয়ে থাকে, আসামেও কিন্তু মুসলিম লীগ সেখানে সংখ্যাগরিষ্ঠতা ছিল তাদের পার্লামেন্ট। কিন্তু সেই দেশ ভাগের যে ক্ষত, সেটি নিয়েই কিন্তু আমরা নতুন দেশ পাকিস্তান জন্ম হয়েছিল। সেই পাকিস্তানে যখন আমাদের উপর শোষণ হচ্ছিল, শোষণের জাতাকলে পিষ্ট হয়েছিলাম, তখনও কিন্তু আমাদেরকে বলা হয়েছিল আমাদের পূর্বপুরুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু একটি শোষণ এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিল, জীবন দিয়েছিল। 69-এর গণঅভ্যুত্থান হলো, তার আগে 52-এর ভাষা আন্দোলন হয়েছে। দেখেন এই যে 24-এর গণঅভ্যুত্থানের সাথে একটি জায়গা আপনি লিঙ্ক করতে পারবেন, মিল খুঁজে পাবেন। 69-এর গণঅভ্যুত্থানের পরে 70-এ একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে একটি দল সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তারপরে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হলো 71-এ। তারপরে 72-এর সংবিধান আমরা কি পেয়েছিলাম? একটি 72-এর সংবিধানে আমাদের বাংলাদেশের এই যে যত প্রকার শোষণের কাঠামোগত একটি রাষ্ট্রে এবং তার নাগরিক না হয়ে ওঠার পেছনে যে ষড়যন্ত্র, যে বৈষম্যের যে মূল সমস্যাগুলো, সেটি কিন্তু 72-এর সংবিধানের মধ্য দিয়ে শুরু হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল। 72-এর সংবিধান যদি আমাদেরকে স্বপ্ন দেখাতে পারত, আমাদের তরুণদের জন্য রাষ্ট্র বিনির্মাণের জায়গাটা, স্পেসটা রাখতো, যদি গণতান্ত্রিক কাঠামোর ভিতর হয়ে যেত, তাহলে কিন্তু আজকে এই যে 90-এ আবার 24-এ আবার নতুন করে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের অগ্রজদেরকে কিংবা আমাদের স্নেহাশিসদের এই নতুন করে রাজপথে রক্ত দিতে হতো না, জীবন দিতে হতো না। আমরা কি আবার এই 24-এর বিপ্লবের পর, 24-এর গণঅভ্যুত্থানের পর সেরকম একটি পরিস্থিতি
কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গণঅভ্যুত্থানের পরে নির্বাচন দিয়ে দেওয়া, 69-এর গণঅভ্যুত্থানের মতো একটি কালজয়ী গণঅভ্যুত্থান, সেটির পরেও কিন্তু 70 সালে নির্বাচন হয়ে গেছিল, রেজাল্ট আমাদের পরে আসে। আবার আজকে আমরা খুব জোর দিয়ে শুনছি যে নির্বাচন চাই। হ্যাঁ, নির্বাচন তো অবশ্যই একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন একটি বড় ফ্যাক্টর, কিন্তু এই দেশে গত 53 বছরে নির্বাচনের নামে কি হয়েছে আমরা ভুলে যাই। আমাদের তরুণ প্রজন্ম এই 24-এর গণঅভ্যুত্থানে যারা রাজপথে থেকে জীবন দিয়েছে, তারা কিন্তু সেই 53 বছরের যে বৈষম্য এবং সবচেয়ে এই বৈষম্যের পিছনে যে জায়গাটি কাজ করেছে সেটা হচ্ছে একটি নির্বাচনবিহীন একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং নির্বাচনবিহীন যে সংসদ এবং যে আমাদের শোষণ কাঠামো, সেইটির বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জ হিসেবে আমাদের এই ছাত্র জনতা রাজপথে নেমেছিল। আবার আমরা সেই শোষণের আবার সেই জায়গায় আমরা যেতে চাই না। আমি একটি জিনিস বলতে চাই, যারা সংস্কারের আগে নির্বাচনের কথা খুব দামানল খুব জোরে সোরে বলছেন, সংস্কারের আগে যদি নির্বাচন হয়, আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন, কিংবা এই সরকার কিংবা নির্বাচন কমিশনার কি গ্যারান্টি দিতে পারবে যে এই নির্বাচনে যারা চোর, যারা ডাকাত, যারা লুটেরা, যারা বালু খেটো, যারা সন্ত্রাসী করে, যারা টেন্ডারবাজি, তারা নির্বাচনে আসতে পারবে না? এই গ্যারান্টি দিতে পারবেন? যদি না দিতে পারেন, তাহলে আবার কারা নির্বাচিত হবে আগামী নির্বাচনে, সেটা কিন্তু স্পষ্ট। আমাদের এই যে এখানে যারা আমরা রয়েছি, এখানে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন, অনেক লড়াকু সৈনিক রয়েছে। আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, যে 2 কোটি টাকা নিয়ে মাঠে নামবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, তার সাথে কি আপনি পারবেন? আমরা পারবো? এই 2 কোটি টাকা সে কোথা থেকে নির্বাচনে ব্যয় করবে? কোথা থেকে তার উৎস কোথায়? সেই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। সেই জায়গাগুলো ক্লিয়ার করে যদি যত বড় রাজনৈতিক দলই হোক, আসেন, চ্যালেঞ্জ জানাই আপনাদেরকে, আসেন, আপনারা এই লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসদেরকে আপনারা নমিনেশন দিবেন না, দেখেন আমাদের এই ছাত্র জনতার প্রতিনিধি থাকবে, আপনারা নির্বাচনে পার পাবেন ইনশাআল্লাহ। আজকে সেই সুযোগ আমাদের জাতির সামনে এসেছে, আমরা এই সুযোগ আর হারাবো না ইনশাআল্লাহ। আমরা অনেক দেখেছি আমাদের ভাই বোনেরা জীবন দেয় এদেশের প্রতিটি লড়াই সংগ্রামে, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে যদি নিয়ে আজকে 24-এর আন্দোলন পর্যন্ত দেখি, প্রতিটি লড়াই সংগ্রাম আন্দোলনে জীবন দিয়েছে আমার কৃষক ভাই, আমার শ্রমিক ভাই, তাদের সন্তানেরা জীবন দেয়, তারা রাজপথে জীবন দেয়। আর এই শহীদের সংখ্যাগুলো একসময় লাশের সংখ্যা হয়ে যায়। আর ক্ষমতায় জানা যায় তাদের সন্তানরা কি এই দেশে পড়াশোনা করে? তাদের সন্তানরা কি এই দেশের কোন অধিকার আদায়ের লড়াই সংগ্রামে তারা অবতীর্ণ হয়? কিন্তু তারা যখন বিদেশ থেকে ব্যারিস্টারি পড়ে কিংবা বিদেশে একটা ডিগ্রি নিয়ে এসে যখন তার ছেলে আবার নির্বাচনে দাঁড়ায়, তখন আপনি তার সাথে নির্বাচনে আর যেতে পারেন না। এটা গণতন্ত্র হতে পারে না। আবার যদি 24-এর এই অভ্যুত্থানের পরে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি আবার সেখানেই ফিরে যায়, তাহলে আবারও আমরা ব্যর্থ হব এবং সেই ব্যর্থতার দায় আগামী 50 বছর আমাদের পুরে পুরে খাবে।